আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সাবরুমে তেলের সংকট, পেট্রোল ও ডিজেলের রেশনিং, 2 চাকার গাড়িতে 200 টাকা, 4 চাকার গাড়িতে 1000 টাকার সীমা। কলেজ ছাত্রী পরিবারের জন্য মানবিক সহায়তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সাবরুমের সীমান্তে হোলির আনন্দে মাতোয়ারা বিএসএফ জওয়ানরা ও স্থানীয় ছাত্ররা। ক্যান্সারে আক্রান্ত দিনমজুরের পরিবারে চরম আর্থিক সংকট, সহায়তার অপেক্ষা। শান্তির বাজারে জ্বালানি নিয়ে হাহাকার, মন্ত্রীর দাবির মাঝেই কালোবাজারের অভিযোগ। কবুতরের উপদ্রবে নোংরা অঙ্গনারী কেন্দ্র, শ্রেণীকক্ষ অচল, বারান্দায় চলছে শিশুদের পাঠদান। দীর্ঘদিন বৃষ্টিহীন আকাশ, জলের অভাবে ফেটে চৌচির শত শত কানি জমি, চরম সংকটে জম্পুইজলা ব্লক এলাকার কৃষকরা। পুনর্জাগরণের পথে কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির, আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের যোগান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রভাবের ছায়া পড়তে শুরু করেছে সীমান্তবর্তী সাবরুম মহকুমাতেও। সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়তেই পেট্রোল ও ডিজেল সংগ্রহে হুড়োহুড়ি শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। দক্ষিণ জেলার সাবরুম শহরের একটি মাত্র পেট্রোল পাম্পে গতকাল সকাল থেকে দীর্ঘ লাইনের চিত্র চোখে পড়ে। বিশেষ করে আইওসি আউটলেটে 2 চাকা, 3 চাকা ও 4 চাকার যানবাহনের চালকদের ভিড় উপচে পড়ে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন ভবিষ্যতে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। পরিস্থিতি দ্রুত মহকুমা প্রশাসনের নজরে আসলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। গত 3 মার্চ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে পেট্রোল ও ডিজেল বিক্রিতে অস্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করা হয়। আজ থেকে সাবরুম মহকুমা জুড়ে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সরবরাহের নির্দেশ কার্যকর হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী 2 চাকার গাড়িতে সর্বোচ্চ 200 টাকার জ্বালানি, 3 চাকার গাড়িতে সর্বোচ্চ 400 টাকার জ্বালানি, 4 চাকার গাড়িতে সর্বোচ্চ 1000 টাকার জ্বালানি দেওয়া যাবে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বেআইনিভাবে জ্বালানি মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ অতিরিক্ত তেল সংরক্ষণ বা কালোবাজারের সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকলের স্বার্থে নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি গ্রহণের অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অল্প বয়সে জীবনের দুর্ভোগকে সামলাতে মানবতার হাত বাড়িয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিছুদিন আগে বিলোনিয়ার মনুরমুখ এলাকার কলেজ পড়ুয়া রোজি দাস ও তার ঠাকুমা বিশেষ সহায়তার জন্য নগর শাখার সম্পাদক প্রীতম দাসের কাছে সাহায্যের আবেদন করেন। জানা গেছে, রোজির পিতা ছোটবেলায় পরলোক গমন করেছেন। পরিবারের দৈনন্দিন জীবনের দায়িত্ব বর্তমানে তার মা, ঠাকুমা এবং রোজি নিজেই বহন করছেন। তীব্র দারিদ্র্যের কারণে দুবেলা আহারের ব্যবস্থাও তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দোল পূর্ণিমার শুভ লগ্নে রোজির বিবাহের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিলোনিয়া নগর শাখার কার্যকর্তারা মানবিক উদাহরণ স্থাপন করেন। নিজেদের দোল উৎসব থেকে সংগৃহীত অর্থের একটি অংশ ব্যয় করে তারা অসহায় পরিবারের পাশে দাঁড়ান। সাহায্যের আওতায় শুধু আর্থিক সহায়তাই নয়, বিবাহের প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, বিভিন্ন মুদির সামগ্রী এবং মাছও প্রদান করা হয়। পরিষদের এই উদ্যোগ এলাকায় প্রশংসার প্রাপ্তি হয়েছে। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা ছাত্রছাত্রী ও সমাজের কল্যাণে নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি প্রীতমার কাছে গিয়েছি একটু সাহায্য করবার জন্য। আমার নাতিনের বিয়ে, একদম অসহায়, কেউ নাই, হে মা আর মেয়ে ছাড়া কেউ নাই। দিদা একটা আছে লোজা, এইটার কোনো আনি দিলে খায়, নাইলে নাই, এই কোনো কাজে করতে পারে না। তো এর জন্য প্রীতমার কাছে গেছি আমরা একটু সাহায্য লেগে। তো সাহায্য হেরা যতটুক সাধ্য অতটুকু করেছে। মাছ, বাজে মাল, চাল দিয়েছে। নমস্কার সবাইকে, দোল পূর্ণিমার সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আজ দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে বিলোনিয়ায় স্থিত মনুমুখ এলাকায় আমাদের কলেজ পড়ুয়া একজন ছাত্রী কার্যকর্তার বোনের বিবাহ। তাই বোনটি আমাদের কাছে সাহায্য চেয়েছিল।
এই সুবাদে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিলোনিয়া নগর শাখার পক্ষ থেকে বোনটির বিবাহের যে যাবতীয় খরচ আমরা ওনাদেরকে দিই এবং বিদ্যার্থী পরিষদ এইভাবেই সমাজসেবা এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছে এবং আগামী দিনেও থাকবে মানুষের পাশে। সীমান্তের কঠোর নিরাপত্তার মাঝে জীবনেও রয়েছে রঙিন আনন্দের মুহূর্ত এবং সেই আনন্দের এক উজ্জ্বল চিত্র দেখা গেল সাব্রুমে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত 114 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন আনন্দপাড়া ক্যাম্পে হোলির উৎসবের দিনে জওয়ানরা আনন্দের রঙে রঙিন হয়ে ওঠে। কঠোর নিরাপত্তার দায়িত্ব পালনের মাঝে এই মুহূর্ত যেন একটি বিশ্রাম, যা জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। উৎসবে কেবল জওয়ানরাই অংশ নেননি, স্থানীয় স্কুলের ছাত্ররাও যোগ দিয়েছে। তারা একসাথে রঙের খেলায় মেতে ওঠে, রং এবং হাসিতে কাটিয়ে দেয় পুরো দিন। শিশু ও কিশোরদের সঙ্গে মেলামেশা জওয়ানদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং সামাজিক সংহতির বোধকে আরও দৃঢ় করে। সীমান্তে কঠোর দায়িত্ব পালন করলেও এই আনন্দের মুহূর্ত ক্যাম্পের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বিএসএফ জওয়ানরা জানিয়েছেন, হোলির মতো উৎসব শুধু বিনোদনের সুযোগ নয়, এটি জওয়ানদের মনোবল বৃদ্ধি, দলবদ্ধ চেতনা যোগানো এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে স্থানীয় ছাত্রদের সঙ্গে এই ধরনের মেলামেশা সমাজ ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত চেতনার মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। আনন্দ, রং এবং মিলনের মাধ্যমে হোলি উদযাপন সীমান্ত রক্ষীদের জীবনে একটি আনন্দ নিয়ে আসে, যা তাদের কঠোর দায়িত্বের মাঝে নতুন উদ্যম যোগ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জীবনযুদ্ধ কখনো কখনো এতটাই নির্মম হয়ে ওঠে যে অসুখের যন্ত্রণা আর দারিদ্র্যের চাপ একসঙ্গে কাঁধে চেপে বসে। ঠিক তেমনই কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এক দিন মজুরের পরিবার। ধনপুর বিধানসভা কেন্দ্রে তারাপুকুর গ্রামের বাসিন্দা নুরুল হক দীর্ঘদিন ধরে ক্যান্সারের আক্রান্ত। দৈনিক মজুরির কাজ করে কোনোভাবে সংসার চালাতেন তিনি, কিন্তু মারণ ব্যাধি ধরা পড়ার পর থেকে কাজ করা তো দূরের কথা, নিয়মিত চিকিৎসার খরচ জোগাড় করাই এখন পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের দাবি, বর্তমানে ঘরে ঠিকমতো খাবার জোটে না, চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। অসুস্থ নুরুল হককে নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের। সহায়তার আশায় তারা স্থানীয় জনপ্রতিনিধির দ্বারস্থও হয়েছেন। এলাকার বিধায়ক বিনয় ভূষণ দাসের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর সহায়তা পাননি বলে পরিবারের অভিযোগ। এই অবস্থায় মানবিক সহায়তা ও সরকারি চিকিৎসার সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের তরফে। নুরুল হকের পরিবার এখন প্রশাসন ও সমাজের সহমর্মিতার অপেক্ষায় দিন গুনছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার উপরে যে 1 বছর ক্যান্সার রোগ আক্রান্ত, 7 মাসে 2বার অপারেশন হয়েছে। এবার বড় করে একটা অপারেশন করছি, এখন বহুত টাকা পয়সা লাগবে। এখন আর ডাক্তার কাছে নিয়ে মধ্যে এটাও নাই, একটু জায়গা ছিল, জায়গাটারও ইচ্ছে ব্যবস্থা করেছি। 2-3বার মুখটা ড্রেসিং করাইব, সিজিবিট নিয়ে গেছি। সিজিবিট নেওয়ার পরে গালের মাংসটা খুলছে, খুললে বেরো থাকে না, জোড়া থাকে না। তারপরে আমার গুণা তার মতন তার দিয়ে সিলে দিচ্ছে, তারপরেও থাকে না। এখান থেকে আমি আর ঘর বসাতে সবখান থেকে টাকা পয়সা উড়াই, গ্রামের থেকে উড়াই। আমরা যতটুকু আসিল ততটুকু দিয়ে চাইছি, সবখান থেকে সাহায্য করি। আমরা যদি আমরা দেন সামনের দিকে বাবুর অপারেশন লাগে না কিটা লাগে সামনের দিকে কইতাম পারি। বাবুর এখন নেমো এটা কার্ডও নাই, ওষুধ খরচ খাওয়ামো এটা নাই, গাড়ি ভাড়াটাও নাই। আমরা যদি সাহায্য করেন সামনের দিকে বাসায় রাখতাম, যদি না করেন আপনারাও রাখতাম না। আমি রাজ্যের এক প্রান্তে সরকারি আশ্বাসের সুর, অন্য প্রান্তে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। এই দ্বৈত বাস্তবতার মাঝেই ত্রিপুরা জুড়ে জ্বালানি পরিস্থিতি নতুন করে প্রশ্নের মুখে। কাগজে কলমে সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা মানুষের অভিজ্ঞতা যেন ভিন্ন কথাই বলছে। রাজ্য জুড়ে পেট্রোল ডিজেল ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ। দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং সাধারণ মানুষের ক্ষোভ, এই চিত্রই এখন চোখে পড়ছে বিভিন্ন জায়গায়। যদিও ত্রিপুরার খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন রাজ্যে এলপিজি বা পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, কিন্তু দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন ছবি। শহরের পুরাতন পেট্রোল পাম্প তথা আরএম শহর পেট্রোল পাম্পে সকাল থেকে উপচে পড়া ভিড়। শয়ে শয়ে মানুষ বাইক ও গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, লক্ষ্য একটাই
কিছুটা পেট্রোল বা ডিজেল সংগ্রহ। তবে লাইনের সমান্তরালে পাম্পের পেছনের দিকে দেখা যায় আরো উদ্বেগজনক দৃশ্য। অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যবসায়ী ড্রাম ভরে তেল সংগ্রহ করছেন। যেখানে সাধারণ মানুষ 1 লিটার জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, সেখানে প্রকাশ্যে ড্রাম ভর্তি তেল নেওয়ার ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তবে কি কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারির চেষ্টা চলছে? পাম্পে দাঁড়িয়ে থাকা এক ক্ষুদ্র চালক বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছি না, অথচ ড্রামে করে লিটার লিটার তেল চলে যাচ্ছে। প্রশাসন কি তবে নজরদারি করছে না? এদিকে মন্ত্রীর আশ্বাস, অন্যদিকে মাঠের বাস্তবতায় দীর্ঘ লাইন ও কালোবাজারির অভিযোগ। এই বৈপরীত্য সাধারণ মানুষের আস্থা নড়বড়ে করে দিচ্ছে। যদি সত্যিই কোনো সংকট না থাকে, তবে শান্তির বাজারে এমন পরিস্থিতি কেন তৈরি হলো, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। নজরদারির ঘাটতি ও অসাধু চক্রের দৌরাত্ম্য যদি থেকে থাকে, তবে তা রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত স্থানীয়দের। এখন দেখার বিষয়, খাদ্য ও জনসংবরণ দপ্তর ও জেলা প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শিশুদের হাসি খুশির কোলাহলে মুখর থাকার কথা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেখানে আজ নাক ঢেকে দাঁড়াতে হচ্ছে শিক্ষিকা ও কচিকাচাদের। পড়াশোনার পরিবেশ দূরের কথা, নোংরা আবর্জনা ও দুর্গন্ধে কার্যত অচল হয়ে পড়েছে কেন্দ্রটি। ঘটনাটি মেলাগড় থানাধীন দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণপাড়া পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন বাসিন্দা মদন দেববর্মার অসংখ্য পালা কবুতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরেই বাসা বেঁধেছে। কবুতরগুলি মলমূত্রে সেন্টারের কক্ষগুলি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ফলে কক্ষের ভেতরে পাঠনের উপযুক্ত পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে বারান্দায় বসিয়ে শিশুদের পাঠদান করাতে হচ্ছে। ছোট ছোট শিশুদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, বিষয়টি নিয়ে কবুতরের মালিককে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, এটি 1-2 দিনের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক পঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই যে স্কুলের রুমে কবুতর প্রচন্ড পায়খানা করেছে, এগুলা ব্যবহার কি? এগুলা আজকে 10-12 বছর ধরে এরকম। আগে তো 30টা না 35টা কত ছিল, এরপরে কইতে কইতে লকডাউনে অনেক আগে থেকে এমন তো কইতে আসি, এরা ওই জায়গা দেয় না, কত থাকে না কত এগুলো কি পালা কবুতর? মদন দেববর্মার কত তো মদন দেববর্মার জানাছেন না বিষয়টা? জানে বিষয়, হ্যাঁ, নিজেও দেখছে, আবার নিজেও আবার দুইয়া দিছিল, দিলে কি তুইব আবার কত থাকে সিলিন্ডার মধ্যে 10-12 বছরে লেদা, প্রচুর লেদা ছিল। তারপরে পঞ্চায়েত থেকে সেক্রেটারি আইয়া লেদার লইয়া সিলিন্ডারে ফালাই দিছে। আপনি শিক্ষা ব্যবস্থা তাহলে ওই রুমটাতে, কিন্তু এখন আপনি বারান্দাত করতে কি করুম? অফিস চিঠিফু স্যার আইছে, সুপারভাইজার একে কয়েকবার নিয়েছে, ওই তারা সাক্ষী আছে, হেল্পার কি কইছে না, সুপারভাইজার আইছে। তো এই বিষয়ে কোনো সুরা হইতেছে না? ওই তো কইছে, সেক্রেটারিও কইছে কত বেচা লাইতো বা খাও দিদা একটা কিছু করো। মেঘহীন আকাশ, স্তব্ধ রোদ আর শুকনো হাওয়া, প্রকৃতির এই নির্মম রূপে আজ দিশেহারা কৃষক সমাজ। এক ফোঁটা বৃষ্টির আশায় আকাশের দিকে চেয়ে দিন গুনছেন চাষিরা। দীর্ঘ কয়েক মাস ধরে বৃষ্টির দেখা নেই, ফলে জলের অভাবে কৃষিজমি ফেটে চৌচির হয়ে পড়েছে। চাষের উপযোগী উর্বর মাটি আজ পরিণত হয়েছে শুকনো শক্ত প্রান্তরে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জম্পুজলা ব্লকের লাঠিয়াছড়া এলাকার কৃষকরা। স্থানীয়দের মতে, এলাকায় শত শত কানি জমি জলের অভাবে অনাবাদি হয়ে পড়ে আছে। ধান, শাকসবজি, অন্যান্য ফসলের চাষ কার্যত বন্ধের মুখে। অনেকে ইতিমধ্যে বীজ বপন করেও ফল পাননি। সেচের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সম্পূর্ণভাবে প্রাকৃতিক বৃষ্টির উপর নির্ভরশীল এই অঞ্চল। কৃষকদের দাবি, দ্রুত বিকল্প সেচ ব্যবস্থা বা জল সংরক্ষণের উদ্যোগ না নিলে চলতি মরশুমে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। চাষাবাদ বন্ধ হয়ে গেলে শুধু কৃষকরাই নন, প্রভাব পড়বে স্থানীয় বাজার ও অর্থনীতিতেও। এখন একটাই প্রার্থনা, আকাশ ভেঙে নামুক বৃষ্টি, ফিরুক সবুজের হাসি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই জায়গাটা যদি জলের ব্যবস্থা হইতো, স্বর্ণফাদা করেন জলের অভাবে কিছু করতে পারি না। পুরা ভাইটা গেছে পুরা ফাইটে গেছে, একবারে সাদা হয়ে গেছে। এক ফসলই হয়, মানে এক ফসলে হয়, জল নেই, কি করবো? কোন সময় হয় ফসলটা? ওই তো আকাশ থেকে পড়লে, যখন পড়বো তখন। এটা কোন জায়গা কাকা? এটা লাঠিয়াছড়া ভিলেজ। লাঠিয়াছড়া ভিলেজ। এরপরে এটা
দুদিকে পড়ছে। এই জায়গাটা হয়েছে ওই এটার পরেরটা হয়েছে সিকনছড়া, এই জায়গাটা হয়েছে লাঠিয়াছড়া, ব্লক কোনটা? ওই জম্পিচলা। কাকা কতখানি হবে অনুমান? এই এরিয়াটা পুরোটা এরকম, 500 খানি? আরো বেশি হইব। আরো বেশি? হ্যাঁ। আপনি কৃষিকাজ করিয়ে চলেন না? হ্যাঁ, কৃষিকাজ করেছে। তুই সরকার কোনো জলের ব্যবস্থা করে দেন? না না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস, ভক্তি আর আস্থার আলো জ্বেলে রেখেছে এক প্রাচীন তীর্থস্থান, যেখানে প্রার্থনার শব্দে ভরে ওঠে সকাল আর মনোকামনা পূরণের আশায় ভক্তরা বেঁধে যান লাল ফিতা। সেই পবিত্র স্থান আজ নিজেই পুনর্জাগরণের অপেক্ষায়। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির দীর্ঘদিন ধরে রাজ্যবাসীর আস্থা ও ভরসার কেন্দ্রস্থল। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় 200 বছরের প্রাচীন একটি তমাল গাছ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই তমাল গাছের লাল ফিতা বেঁধে মনোবাসনা করলে তা পূর্ণ হয়। সেই বিশ্বাসে ভক্তদের নিয়মিত আগমন ঘটে এখানে। তবে শতবর্ষ প্রাচীন এই শ্রীমন্দির বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ। বৃষ্টিপাত হলে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে জল। নিয়মিত পূজা পার্বণ পরিচালনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্দির কমিটি পুরনো ভগ্ন মন্দির ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করেছে। নতুনভাবে মন্দির গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। গত 3 মার্চ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী ও সমাজসেবী সন্দীপ দেবরায়। উপস্থিত ছিলেন মহারাজ অভয়ানন্দ স্বামী সহ মন্দির কমিটির সদস্যরা। কাজ পরিদর্শন করে তিনি সমাজের সকল অংশ ও সরকারের সহযোগিতার আহ্বান জানান। স্থানীয়দের আশা, সকলের সম্মিলিত উদ্যোগে ঐতিহ্যবাহী এই মন্দির আবারও তার প্রাপ্য গৌরব ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার প্রিয় কৈলাসহরবাসী, আজ আমার পাশে এখানে আছেন মহারাজজি আছেন এবং যারা দেখভাল করেন কর্তৃপক্ষ এখানে আছেন। আমরা আজকে এখানে এসেছি, আমরা খবর পেয়ে এখানে সবাই তো জানা ছিল না, এসে দেখলাম এখানে একটি 50 লক্ষ টাকার একটি অনুমান নিয়ে ওনারা একটি শ্রীমন্দির করছেন। এখানে জল পড়তো, খুব মানে জর্জরপূর্ণ মন্দিরটি ছিল। এখন ওনারা স্বইচ্ছাই মানে স্বউদ্যোগেই এখান থেকে শুরু করেছেন। সবাই আসবেন, এসে একবার দেখবেন কীভাবে কাজটি এখানে চলছে। দেখে আপনারা একবার এই ঐতিহাসিক আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়ি সবার প্রিয়, সবার আস্থার জায়গা, এই মন্দিরটাকে কীভাবে আবার তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমার সবার কাছে হাত জোর করে আবেদন। মহারাজজি যে বললেন, আপনারা যার যতটুকু সামর্থ্য, 1 টাকা হতো লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য দিয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই সবাই এসে এখানে সাহায্য করুন। সরকারের প্রতি আমার আবেদন, যদি কিছু করে থাকার থাকে এখানে একটু দৃষ্টি রাখবেন, শ্রীমন্দিরটি কীভাবে আবার পুনরায় গঠন করা যায় এটার জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।